চলুন আজ আমরা ডুব দিই বাংলার এক বিখ্যাত রূপকথার জগতে। গল্পটা বুদ্ধ আর ভুতুমের। আর এই গল্পে কিন্তু শুধু জাদু নেই, আছে একটা গভীর রহস্য, যা শুরু হয় একটা সাধারণ কুঁড়ে ঘর থেকে। ভাবুন তো একবার, কি হতে পারে যদি একটা রাজ্যের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা লুকিয়ে থাকে একটা সামান্য কুঁড়ে ঘরের মধ্যে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। গল্পের শুরুটা কিন্তু কোনো রাজপ্রাসাদে নয়, একেবারে উল্টো। শুরু হচ্ছে দুজন নির্বাসিত পরিচারিকার একটা ছোট্ট কুঁড়েঘর থেকে। চলুন দেখে নেওয়া যাক সেখানে কি ঘটছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু মাত্র ৩ দিনে সেখানে ঘটে গেল একের পর এক আশ্চর্য ঘটনা। মানে প্রথম দিনেই কুঁড়ে ঘরের সামনে কোত্থেকে যেন একটা বিশাল বাজার বসে গেল। তারপরের দিন চারপাশে সব গাছপালায় ফলে একদম ভরে উঠল। আর তৃতীয় দিনে তো আরও অবাক করা কাণ্ড, ১,০০,০০০ সৈন্য এসে সেই কুঁড়েঘর পাহারা দিতে লাগল। বুঝতেই পারছেন এই খবরটা পুরো রাজ্যে কিভাবে ছড়িয়ে পড়েছিল। তো এই সব আশ্চর্য ঘটনার খবর যখন রাজার কানে গিয়ে পৌঁছালো, তখন তার মধ্যেও একটা বড় পরিবর্তন এলো। আর তিনি সাথে সাথেই কয়েকটা জরুরি রাজকীয় ফরমান জারি করলেন। ঠিক সেই সময়েই রাজকুমারী কলাবতী ঘোষণা করলেন যে তার ব্রত শেষ হয়েছে। আর এই কথাটা শোনার পরে রাজার যেন হোশ ফিরল। তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় একটা অন্যায় করে ফেলেছেন। বলা যায় তার এতদিনে চোখ খুলল। আর অন্যায়টা বুঝতে পেরেই রাজা দুটো বড়সড় সিদ্ধান্ত নিলেন। প্রথমত, তিনি নরানী আর ছোট রানীকে পুরো সম্মানের সাথে প্রাসাদে ফিরিয়ে আনার হুকুম দিলেন। আর দ্বিতীয়ত, যে ৫ জন রানী আর তাদের ছেলেরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, রাজা তাদের ঘরের দরজা এক্কেবারে বন্ধ করে দেওয়ার আদেশ দিলেন। মানে এই একটা পদক্ষেপে রাজসভার পুরো চিত্রটাই যেন পাল্টে গেল। রাজদরবারে যখন এই সব কিছু ঘটছে, ঠিক তখনই সেখানে এসে হাজির হল আমাদের গল্পের ২ মূল চরিত্র, বুদ্ধ আর ভুতুম। তারা এসে রাজাকে প্রণাম করল। আচ্ছা, এবার গল্পের পরের পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব দুটো রাজকীয় বিয়ে হচ্ছে, আর তারপর এক গভীর রাতে একটা নিভরেট রহস্যের পর্দা ফাঁস হচ্ছে। তো রাজপ্রাসাদে তখন খুশির বন্যা বয়ে যাচ্ছে। বুদ্ধর সাথে রাজকুমারী কলাবতীর আর ভুতুমের সাথে রাজকুমারী হীরাবতীর খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আর এভাবেই তারা শুরু করল তাদের নতুন রাজকীয় জীবন। কিন্তু সুখ বেশি দিন টিকল না। গল্পে এবার একটা রহস্যময় মোড় আসে। একদিন মাঝরাতে হঠাৎ রাজকন্যাদের ঘুম ভেঙে গেল, আর তারা দেখলেন ঘর একদম খালি, তাদের স্বামীরা কেউ নেই। স্বাভাবিকভাবেই তাদের মনে ভয় আর চিন্তা দুটোই দানা বাঁধতে শুরু করল। চারিদিকে খুঁজতে গিয়েই তারা প্রথম সূত্রটা খুঁজে পেলেন। দেখলেন বিছানার উপর শুধু একটা বানরের চামড়া পড়ে আছে। ভাবুন তো অবস্থাটা, এটা দেখে তারা তো একেবারে থ হয়ে গেলেন। আর তার পাশেই পড়েছিল একটা পেঁচার পালক। ব্যাস, আর বুঝতে বাকি রইল না যে তাদের স্বামীরা আসলে পশুর ছদ্মবেশে থাকেন। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। কৌতূহল নিয়ে রাজকন্যারা যখন বাইরে উকি দিলেন, তখন যা দেখলেন তা নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলেন না। দেখলেন দুজন দেবতার মতো সুন্দর রাজপুত্র ঘোড়ায় চড়ে প্রাসাদ পাহারা দিচ্ছেন, আর তারাই আসলে তাদের স্বামী। এবার গল্পটা পৌঁছালো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ২ রাজকন্যা মিলে এমন একটা সিদ্ধান্ত নিলেন যা তাদের সবার ভাগ্যকে চিরদিনের মতো বদলে দিতে চলেছে। তো ২ রাজকন্যা ঠিক করলেন যা করার দুজনেই মিলে করবেন। স্বামীদের এই ছদ্মবেশ থেকে মুক্ত করার জন্য তারা সেই বানরের চামড়া আর প্যাঁচার পালকটা নিয়ে সোজা প্রদীপের আগুনে ফেলে দিলেন। কিন্তু এটা করার সঙ্গে সঙ্গেই রাজপুত্ররা ছুটে এলেন, আর নিজেদের ছদ্মবেশ পুড়তে দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন, সর্বনাশ, এ কি করলে? কারণ তারা জানতেন এর ফল কি হতে পারে। তখনই আসল সত্যিটা সামনে এলো। এটা আসলে কোনো অভিশাপ ছিল না, ছিল এক সন্ন্যাসীর দেওয়া বিশেষ মন্ত্র। এই মন্ত্রের জোরেই তারা দিনের বেলা পশুর রূপ ধরে থাকতেন, আর রাতে নিজেদের আসল রূপে দেবতাদের রাজ্যে যেতে পারতেন। কিন্তু চামড়া আর পালক পুড়ে যাওয়ায় সেই মন্ত্রের শক্তিও শেষ হয়ে গেল। তাহলে মন্ত্র তো ভেঙে গেল, এবার দেখা যাক এর ফল কি হল। গল্পের একদম শেষ পর্যায়ে আমরা দেখব কিভাবে রাজকন্যাদের এই কাজের ফলাফলটা পুরো রাজ্যের সামনে এলো।
পরের দিন সকালের দৃশ্যটা ছিল দেখার মতো। রাজসভা বসল আর সবাই অবাক হয়ে দেখল যে রাজার পাশে দুজন তেজস্বী দেবতার মতো দেখতে রাজপুত্র বসে আছেন। পুরো রাজসভা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। আর তখনই সবাই জানতে পারল এরাই হল সেই বুদ্ধ আর ভুতুম। তাদের পুরনো পশুর ছদ্মবেশী পরিচয়টা মুছে গেল আর প্রকাশ পেল তাদের আসল রূপ আর আসল নাম, রাজপুত্র বধূকুমার আর রাজপুত্র রূপকুমার। ব্যাস, এরপর আর কি, পুরো রাজ্য জুড়ে শুরু হয়ে গেল বিরাট উৎসব। রাজকুমারী কলাবতী আর হীরাবতীর সাহসিকতার জন্য সবাই তাদের প্রশংসা করতে লাগল। আর রাজা, তিনি অবশেষে তার পুরো পরিবারকে একসাথে পেয়ে শান্তিতে দিন কাটাতে লাগলেন। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল, কারোর আসল রূপ দেখতে ঠিক কি লাগে, চোখের দৃষ্টি নাকি মনের অনুভূতি? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা রইল।